দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। ট্যাব কেনার জটিলতায় অক্টোবরে হচ্ছে না জনশুমারি, পিছিয়ে যেতে পারে 6 মাস। আগামী 3 দশকে দেশের চালের উৎপাদন হবে দ্বিগুণ, জাতীয় কৌশলপত্র তৈরি করেছে ব্রি। 3 দিনের ছন্দপতন কাটিয়ে আবারও চাঙা পুঁজিবাজার, প্রথমবারের মতো 6,900 পয়েন্ট ছাড়ালো ডিএসইর সূচক। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আরও এক দফা পিছিয়ে যাচ্ছে জনসংখ্যার হালনাগাদ তথ্য সংগ্রহের কার্যক্রম। জনগণনার জন্য প্রয়োজনীয় ট্যাব কেনা নিয়ে জটিলতার কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে। এতে করে দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা শুরু করতে অন্তত 6 মাস দেরি হতে পারে। সৌরভ রহমানের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যা কত, পরিবার প্রতি আয় কেমন, কোন পেশায় কর্মী বেশি কিংবা বিদেশে আছে কতজন, উন্নয়ন পরিকল্পনার জন্য জরুরি এমন ৩৫ ধরনের তথ্য মেলে জনশুমারি আর গৃহগণনার মাধ্যমে। 10 বছর পর পর এই শুমারি হয়। সবশেষ 2011 সালের পর চলতি বছর জানুয়ারিতে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল সরকারের। করোনার কারণে তা 9 মাস পিছিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে নির্ধারণ করা হলেও এখন তা হচ্ছে না। আমাদের একটা সম্ভাবনা আছে পিছাবার, যেটার মূল কারণ এখন ট্যাব কেনার একটা বড় পারচেজ কমিটি, যেখানে আমার থেকে উপরে যেখানে 7 জন মন্ত্রী আছেন, সেখানে এটা গেছে। ওনারা বলেন না, আমরা এইবার দিব না, এটাকে ফেরত নিয়ে যান, আপনার নতুন টেন্ডারিং করে নতুন করে নিয়ে আসেন। যে ট্যাব কেনা নিয়ে এই জটিলতা তা ব্যবহার করা হবে জনগণনার তথ্য সংগ্রহে। পরিসংখ্যান ব্যুরো 3,95,000 ট্যাব কেনার দরপত্র আহ্বান করে গেল জুনে। দরপত্র কেনা 8টি প্রতিষ্ঠানের মধ্যে শর্ত মেনে প্রাথমিকভাবে নির্বাচিত 2টি প্রতিষ্ঠান স্যামসাংয়ের স্থানীয় প্রস্তুতকারক ফেয়ার ইলেকট্রনিক্স আর ওয়ালটন ডিজিটেক তা জমা দেয়। এর মধ্যে ওয়ালটন 402 কোটি টাকা দর দেয় আর ফেয়ার ইলেকট্রনিক্স 548 কোটি টাকার মতো। পণ্যের মান বিবেচনায় কারিগরি মূল্যায়ন কমিটি ওয়ালটনের প্রস্তাবকে অযোগ্য ঘোষণা করে আর ফেয়ারকে ক্রয় আদেশ দেওয়ার জন্য সুপারিশ করা হয়। তবে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের নির্দেশ দেয়। মেজর প্রশ্ন ছিল এত ডিফারেন্স কেন? 150 কোটি টাকা তো অনেক টাকা। আর দ্বিতীয় ডিফারেন্স যেটা ওনারা বলেছেন, যে একটি কোম্পানি বেশি দেশি আর একটা কোম্পানি অত বেশি দেশি না, আর তারা প্রেফার করেন দেশিকে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে এখন নতুন করে দরপত্র আহ্বান, আবেদনের জন্য সময় দেয়া, দরপত্র জমা হবার পর তা মূল্যায়ন, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উত্থাপন এবং অনুমোদন ইত্যাদি ধাপগুলো অনেক সময় সাপেক্ষ। টেন্ডারিং কিছু নিয়ম কানুন আছে, যে আমরা যখন টেন্ডার করি তখন তাকে একটা সময় দিতে হয় করার জন্য, ইভ্যালুয়েশন কমিটিকে সময় দিতে হয়। সবকিছু হিসেব করে আমার কাছে যেটা মনে হয় যে এটা পুরো প্রজেক্টটা ন্যূনতম 6 মাস থেকে 8 মাস পিছিয়ে যাবে। এটা সকলের অংশগ্রহণমূলক হতে হবে। দ্বিতীয় হলো এইটা বিশেষজ্ঞ যে আমাদের টেকনিক্যাল যে পার্সন আছে তাদের কাছ থেকে মতামত নেওয়া দরকার, যে এই লো স্পেকের পণ্য কেনাটা কতটুকু যুক্তিযুক্ত, সেই জায়গা থেকে চেঞ্জ করে নিয়ে এসে এই টাকাটাকে ইউটিলাইজ করার জন্য হাই স্পেকের একটা প্রোডাক্টে রূপান্তরিত করা। জনশুমারি ও গৃহগণনার তথ্য বিশ্লেষণ করেই মাথাপিছু আয়, দারিদ্র্যের হার সহ অর্থনীতির সব সূচকের হালনাগাদ তথ্য জানা যায়। ট্যাব কেনা সংক্রান্ত এই জটিলতায় জনশুমারির কাজটি ঝুলে গেলে সরকারের নীতি প্রণয়নে সমস্যা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী 30 বছরে দেশে চালের উৎপাদনশীলতা দ্বিগুণ করা হবে। এজন্য একটি কৌশলপত্র তৈরি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, যেখানে উচ্চ ফলনশীল ও জলবায়ু সহিষ্ণু জাতের বিস্তার, অনাবাদি জমিকে ধান চাষের আওতায় আনা এবং কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দেওয়া হয়েছে। কৌশলগুলো বাস্তবায়ন করা গেলে 2050 সাল নাগাদ দেশে 65 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে বলে প্রত্যাশা সংস্থাটির। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 2020-21 অর্থ বছরে 3,87 লাখ টন চাল উৎপাদন হয়েছে দেশে। আগামী 10 বছরে যেটিকে 4,69 লাখ টনে উন্নীত করা হবে। পরের 10 বছরে এটি পৌঁছবে 5,40 লাখ টনে, আর 2050 সাল নাগাদ চাল উৎপাদন দাঁড়াবে 6,80 লাখ টন। এমন লক্ষ্য ঠিক করা হয়েছে বাংলাদেশে চালের উৎপাদনশীলতা দ্বিগুণ বৃদ্ধিকরণ শীর্ষক কৌশলপত্রে। প্রোডাক্টিভিটি ডাবলিং বলতে আমরা যেটা বোঝাচ্ছি, অনেকেই মনে করে যে আমাদের টোটাল প্রোডাক্ট এখন যে প্রোডাকশন আছে এটা ডবল করতে হবে। জিনিসটা এমন না, এটা হলো
লেবার প্রোডাক্টিভিটি বা কৃষক যে তার ধান উৎপাদন করবে, এখন যে তার আয় আছে 2030 সনে তার আয়টা যায় ডবল হবে। এবং এইটা করতে গেলে আমাদের অনেকগুলো ইন্টারভেনশন এখানে প্রয়োজন। একটা হলো যে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, মেকানাইজেশনের মধ্যে খরচ কমবে, সেখানে তার একটা লাভ হবে। তারপরে ধানের যে দাম, আমরা বলতে ফেয়ার প্রাইস এনশিওর করতে হবে। কৌশলপত্রে বলা হয়েছে গৃহীত কর্মপরিকল্পনার 75% বাস্তবায়ন করা গেলে 2030 সালে দেশে 42 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে। 2040-এ যা আরও 11 লাখ টন বৃদ্ধি পাবে। 2050 নাগাদ উদ্বৃত্ত চালের পরিমাণ পৌঁছবে 65 লাখ টনে। তবে চালের উৎপাদনশীলতা বৃদ্ধিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান বিশ্লেষকরা। The biggest challenge, however, is the implementation of these strategies. I would like to emphasize genetic innovations in rice breeding to increase yield as well as other yield gain, quality, as well as enhancing the value addition, especially increasing not only yield but also the land, labor and water productivity. আমাদের কৃষকের মানের উৎপাদনের যে গ্যাপ, সেই গ্যাপ মিনিমাইজ করা, এইগুলি করার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কৃষকদেরও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। We have a lot of success, but Bangladesh agriculture is consistently in a risk position due to the climate vulnerability. বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চালের উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক কৌশলপত্র উপস্থাপন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, যেখানে আলোচকরা বলেন ক্ষুদ্র কৃষি উদ্যোগ দিয়ে উৎপাদনশীলতা দ্বিগুণ করা কঠিন। এক্ষেত্রে যুক্ত করতে হবে বৃহৎ কৃষি উদ্যোগ, বিপ্লব ঘটাতে হবে কৃষি যান্ত্রিকীকরণের। ডাবলিং করতে পারবেন কিনা আমি অতটা আশাবাদী না। টেকনোলজি দিলেই সেটা চলে যাবে মাঠে, এটা আমি মনে করি না। তার জন্য উদ্যোক্তা কৃষক চাই, বড় কৃষক চাই যারা ঝুঁকি নিতে পারবে। এগ্রি বিজনেসের হাতে ক্রমান্বয়ে দিয়ে দিতে হবে এগ্রিকালচারকে। আমাদের দেশে কিন্তু কৃষক বৃদ্ধ হয়ে যাচ্ছে, নতুন কৃষক আনতে হবে। নতুন কৃষক কাদায় কাজ করবে না, অনেকক্ষণ রোদের মধ্যে পুড়ে কাজ করবে না, এই জন্য এদেরকে হাতে মেশিন দিতে হবে। ধান কাটার যন্ত্রে 70% যে সাবসিডি দেওয়া হয়েছে কোনো কোনো অঞ্চলে, এটা সারা দেশে যদি দেওয়া হয় আমি মনে করি আলটিমেটলি কিন্তু ফার্মারের বেনিফিট হবে। চালের উৎপাদনশীলতা বাড়াতে কৃষিবিদরা যেসব কৌশলের কথা উল্লেখ করেছে সেগুলো বিবেচনায় নিয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। টানা 2 মাস ধরে কমলো প্রবাসী আয়ের পরিমাণ। হিসেব বলছে দেশে গেল আগস্টে প্রবাসী আয় আগের বছর একই সময়ের চেয়ে 7.6 কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ হিসেবে এই তথ্য জানা গেছে, যেখানে দেখা গেছে আগস্টে প্রবাসী আয় এসেছে $181 কোটি, 2020-এর আগস্টে যা ছিল $196 কোটি। শুধু আগের বছর একই সময়ের থেকেই নয়, আগস্টে প্রবাসী আয় কমেছে জুলাই মাসের থেকেও। জুলাইতে এসেছিল $187 কোটি। 2 মাস মিলিয়ে 2020-21 অর্থ বছরের প্রথম 2 মাসে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $368 কোটি, আগের বছর যা ছিল $456 কোটি। মাছের উৎপাদন বাড়াতে গবেষণার উপর জোর দিচ্ছে সরকার। এরই মধ্যে বিলুপ্ত প্রায় 31 প্রজাতির দেশীয় মাছকে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে, যা ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দেশে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার উপকূলীয় মৎস্য সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি চাহিদা মেটাতে দেশে মাছের চাহিদা বাড়ছে, তবে এখনও মাথাপিছু মাছ খাওয়ার পরিমাণ 22 কেজি বছরে। উন্নত দেশগুলোতে যা 50 কেজির বেশি। 2041 সালের মধ্যে এটি 43 কেজিতে নিতে চায় সরকার। এর জন্য গবেষণা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর দিকে জোর দিচ্ছে সরকার। অনুষ্ঠানে রোগমুক্ত মাছ উৎপাদনে গবেষকদের আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সমুদ্র থেকে আমরা যদি আমাদের জলজ যে সকল সম্পদ আছে, সেটা শৈবাল হোক, মাছ হোক, অপ্রচলিত মাছ হোক বা অন্যান্য যা কিছু আছে, সিউইড যেটাকে আমাদের সচিব মহোদয় বললেন, এগুলোকে যদি আমরা প্রপারলি সংগ্রহ করতে পারি, তাহলে এটা বিশ্বে আমার রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে একটি বড় যোগান হবে। 41-এ যদিও আমাদের টার্গেট যে আমরা 42-43 কেজি মাছ খাবো, বাট আমার কাছে মনে হয় আমাদের যে ইয়াং সায়েন্টিস্ট যারা আছে এবং আমাদের যে বুদ্ধিমান এক্সটেনশন অফিসার যারা আছে, তাদের সম্মিলিত প্রয়াসে আমাদের যে টার্গেট 43, এটা নিঃসন্দেহে তারা 50-এর উপরে নিয়ে যেতে পারবে।
দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। মঙ্গলবার রাত 12টার পর মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ হয়। সকাল থেকেই জেলার প্রধান অবতরণ কেন্দ্র সহ 3টি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ আসতে শুরু করে। ব্যবসায়ীরা আশা করছেন এবছর আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে। 725 বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি ও বেড়ে ওঠার জন্য গত 1 মে থেকে মাছ ধরা বন্ধ রাখা ছিল। 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য শর্ত সাপেক্ষে সুন্দরবন উন্মুক্ত করা হয়েছে। 3 দিন ভ্রমণের জন্য সুন্দরবনের পূর্ব বিভাগ থেকে একটি জাহাজ চলাচলের অনুমতি নিয়েছে। ভ্রমণকালে স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান করতে হবে। 25 জনের গ্রুপে ভাগ করে নৌযান থেকে নামতে হবে বনে। একসঙ্গে বেশি লোক নামা ও ঘোরাফেরা করা যাবে না। শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সুন্দরবন উন্মুক্ত করে দেওয়ায় বিভিন্ন পর্যটন স্পট সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা। প্রথমবারের মতো ৬,৯০০ পয়েন্ট ছাড়ালো ঢাকার শেয়ার বাজারের সূচক। বুধবার সার্বিক সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৯১৬তে। লেনদেন হয়েছে ২,৩৬৬ কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১৪৯টির দর, আর অপরিবর্তিত রয়েছে 32টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল Asset Management. So the market ended on a positive note in terms of value and volume. Market turnover chilo around 2,366 crores. Our market increased by around 47 points, which we feel is quite significant. Market performance indicate korche je investor actively market participate korche ar agami profit taking er jonno positioning nichche. আমাদের রিসার্চ মনে করে যে মার্কেটের এই পারফরমেন্স মার্কেট স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ ইন্ডিকেট করে। আর ইভেন দো আমরা বিহাইন্ড দ্য সাইকোলজিক্যাল ব্যারিয়ার অফ 7,000 পয়েন্টস, আমরা হোপফুল যে ইন দ্য কামিং ফিউচার মার্কেট এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারকে ক্রস করবে। ফাইনালি ইন টার্মস অফ সেক্টর পারফরমেন্স ডমিনেটিং সেক্টর ছিল ইন্স্যুরেন্স, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলস এন্ড মিসেলেনিয়াস। আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে মার্কিন সেনাবাহিনী। 20 বছর পর আবারও দেশটির ক্ষমতায় এসেছে তালেবান সরকার। দীর্ঘ এ যুদ্ধে কতটা আর্থিক ও মানবিক ক্ষতি হলো তারই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 31 আগস্ট কাবুল ত্যাগ করেছে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইট। এর মধ্য দিয়ে অবসান হলো 20 বছর ধরে চলা যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুদ্ধের। Last night in Kabul, the United States ended 20 years of war in Afghanistan, the longest war in American history. We completed one of the biggest airlifts in history, with more than 120,000 people evacuated to safety. যে তালিবানকে উৎখাত করে শান্তি প্রতিষ্ঠার আশায় যুদ্ধ শুরু করেছিল মার্কিন সরকার, শেষ পর্যন্ত আবার তাদের হাতেই চলে গেল আফগানিস্তানের ক্ষমতা। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই এবং আমরা আশা করি অন্যরা আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে না। আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। প্রতিবেশী দেশ, ইসলামিক দেশ, সব দেশ। আমেরিকানরা যারা আমাদের দেশ থেকে গত রাতে বিতাড়িত হয়েছে, আমরা তাদের সাথেও সুসম্পর্ক চাই, কারণ আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ। আমরা চাই না আমাদের দেশ যুদ্ধ বা বাহ্যিক হস্তক্ষেপের শিকার হোক। আমরা সব দেশের সঙ্গে শান্তির পথে আছি। আমেরিকার সবচেয়ে দীর্ঘ এই যুদ্ধে মূল্য গুনতে হয়েছে অনেক। নিহত হয়েছে হাজারো মানুষ, ব্যয় হয়েছে $1 ট্রিলিয়ন। হিসেব বলছে এই যুদ্ধের পেছনে ওয়াশিংটন ব্যয় করেছে প্রায় $2.2 ট্রিলিয়ন, যার বেশিরভাগটাই আবার ঋণ করে ব্যয়, যার পেছনে সুদ বাবদ সম্ভাব্য ব্যয় 2050 সাল নাগাদ বেড়ে দাঁড়াতে পারে $6.5 ট্রিলিয়ন। আর ব্রিটিশ সরকারের ব্যয় প্রায় 21 বিলিয়ন পাউন্ড, যদিও হিসেবটি 2014 সাল পর্যন্ত। এখানেই শেষ নয়, দেশটিতে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে সহায়তায় পশ্চিমা দেশগুলোর খরচ হয়েছে প্রায় $37 বিলিয়ন। আর্থিক ক্ষতিই নয়, আফগান যুদ্ধের মানবিক ক্ষতির অঙ্কটাও বেশ বড়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য বলছে 2 দশক ধরে চলা এই যুদ্ধে মার্কিন সেনা মারা গেছে 2461 জন। এপ্রিল পর্যন্ত মার্কিন ঠিকাদার নিহত হয়েছে 3846 জন। 1144 জন নিহত হয়েছে অন্যান্য সংস্থা আর ন্যাটোভুক্ত দেশগুলোর। এ সময় আফগান সামরিক বাহিনী এবং পুলিশের 66,000 সদস্য প্রাণ হারিয়েছেন। জীবন গেছে 47,000-এর বেশি সাধারণ আফগান নাগরিকের।
যুদ্ধকালীন সময় সহায়তা দানকারী দাতা সংস্থাগুলোর 444 জন কর্মী নিহত হয়েছে। যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছে 72 জন সাংবাদিক। যাদের বিরুদ্ধে এই যুদ্ধ সেই তালেবান এবং অন্যান্য সৈন্য নিহতের সংখ্যা 51,151 জন। ক্ষয়ক্ষতির এই হিসেব এখানেই শেষ নয়। সামনের দিনে আরও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। জাতিসংঘের হিসেবে 2020 সাল পর্যন্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিক সুরক্ষা পাওয়া আফগান শরণার্থীর সংখ্যা ছিল 26 লাখ। সংঘর্ষের কারণে 2020 সালের শেষের দিকে আরও 30 লাখের বেশি আফগানকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি শিশু। এখন তালেবানের ক্ষমতা দখলের কারণে আফগানদের নিয়ে নতুন করে শরণার্থী সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের হিসেবে বর্তমানে পাকিস্তানে আফগান শরণার্থীর সংখ্যা 14 লাখ আর ইরানে 7,80,000। যদিও অন্যান্য সংস্থার হিসেবে এই দুই দেশ মিলে আফগান শরণার্থীর সংখ্যা প্রায় 50 লাখের কম নয়, যা সামনের দিনে আরও বাড়ার আশঙ্কা আন্তর্জাতিক সংস্থাগুলোর। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।